মঞ্চে উপস্থিত আছেন আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্বরা, সুদীপ দা, শতরূপ দা, সঙ্গে আরো সমস্ত কমরেডরা। এখানে শতরূপ দা না, শতরূপ এখানে তিনিও এসেছিলেন বলেছেন। এবং এই যাদবপুরের আজকের এই আমাদের পার্টির সমাবেশে যারা উপস্থিত আছেন, অন্ততপক্ষে যারা জানেন তারা তো নিশ্চিতভাবে বুঝছেন, এবং যারা আজকে প্রথম শুনছেন তারাও এতক্ষণ ধরে জেনেছেন যে দীর্ঘ একটা লড়াইয়ের পর এটা বামপন্থার বামপন্থীদের সেই আন্দোলনের একটা দিন। আর দীর্ঘ লড়াই থাকে, দীর্ঘ আন্দোলনের ইতিহাস থাকে, সেই ইতিহাসের উপরে ভিত করে একটা সংগঠন, একটা মতাদর্শ দাঁড়ায়। আর এই লড়াই কখনো বিনা রক্তে হয় না, বিনা শহীদে হয় না, বিনা আত্মবলিদানে আত্মত্যাগে হয় না। আর পৃথিবীর ইতিহাসে, কমিউনিস্ট পার্টির ইতিহাসে, সিপিআইএম এর ইতিহাসে এটা একদম সোজা সরল সহজ কথা যে আমাদের শহীদদের রক্তের উপরে, আত্মত্যাগের উপরে, আত্মবলিদানের উপরেই আমাদের পার্টি টিকে আছে, আমাদের পার্টি আছে, আমাদের পার্টি লড়ছে, আমাদের পার্টি এগোচ্ছে। এটা অন্য কথা যে সংসদে, বিধানসভাতে, সংসদীয় গণতন্ত্রে, ভোটে, বাক্সে তার প্রতিফলন। কিন্তু রাস্তার লড়াইতে মানুষের বিরুদ্ধে সরকারের বিভিন্ন ইস্যুতে যুদ্ধ ঘোষণাকে, সেই যুদ্ধে জেতার জন্য, লড়াইয়ের জন্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তাদের জন্য এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষে, গোটা দুনিয়ার ইতিহাসে খেটে খাওয়ার জন্য, সেই পরিবেশ তৈরি করার জন্য যারা লড়াই করে তারা বামপন্থীরা। আর যারা লড়াই করে তারা আক্রমণের শিকারও হয়, হতেই হবে, এটাই নিয়ম। কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা লড়তে চায়, যারা দেশকে, সমাজকে, সভ্যতাকে, রাজ্যকে, মানুষের শ্রমকে, মেধাকে, মজুরিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের এগোনোটা সহজ সরল ভাবে হয় না। উন্নত চিন্তাকে, উন্নত মস্তিষ্ককে, উন্নত চেতনাকে সামনের দিকে এগোতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। 70-এর দশকে 77 পর্যন্ত শুধুমাত্র এই যাদবপুর এলাকাতে, এইখানে জালিগঞ্জ, যাদবপুর এই এলাকায় 43 জন শহীদ হয়েছেন। আটকে আছে না, প্রত্যেক দিন শহীদের সংখ্যা বাড়ছে। একটু আগে সুমিত্রা বলছিলেন যে কালকে মইদুলের বাড়ি গেছিলাম। মইদুলের বাড়ি যাবে, আনিসের বাড়ি যাবে, বিদ্যুৎ মন্ডলের বাড়ি যাবে, বা আজকে রাস্তা চুপ করে বসে থাকবেন, কাল সকালে আরো কেউ একজন শহীদের তালিকায় নাম লেখাবে কিনা তার জন্য লড়াইটা চলছে। এই লড়াই শুধুমাত্র বামপন্থীদের উপর নয়, যারা বিজ্ঞান মনস্কতার, যারা প্রগতিশীলতার পক্ষে দাঁড়িয়ে লড়াই করে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। বাধার সম্মুখীন বিজ্ঞানীদেরকে হতে হয়েছে, বাধার সম্মুখীন যারা নতুন জিনিস, নতুন আবিষ্কার করেছেন তাদেরকে হতে হয়েছে। তাতে ভাস্কো ডা গামা হতে পারে, তাতে গ্যালিলিও হতে পারে, তাতে পেনিসিলিন ওষুধের আবিষ্কারক হতে পারে, তাতে লাইটের আবিষ্কারক হতে পারে, তাতে বেকার যন্ত্রের আবিষ্কারক হতে পারে, তাতে কোন রোগের প্রতিষেধক টিকাকে হতে পারে, বা যারা আমরা সত্যি কথা স্পষ্ট করে সোজা করে বলতে পারি আনিস খানের মতন ছেলেকেও হতে পারে, তাদেরকে প্রত্যেককে আজকে বাধার সম্মুখীন হতে হয়। আর তাদেরকে খুন হয়ে যেতে হয় কেন? কারণ যখন সেই প্রশ্নের উত্তর দিতে পারে না, যখন ওই অগ্রগতিকে ঠেকাতে পারে না, যখন ওই অগ্রগতি আরো অসংখ্য মানুষকে সেই লড়াইয়ে যুক্ত করে, তখন তাদেরকে খুন হতে হয়। কখনো খুন হতে হয়, কখনো এই বিচার ব্যবস্থায়, এই আইনি ব্যবস্থায়, এই শাসন ব্যবস্থায় তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। যদি আজকে মৃত্যুঞ্জয় সেন আছেন, তো ক্ষুদিরাম বসু আছেন, বিনয় বাদল দীনেশ আছেন, ভগৎ সিং আছেন, আশফাকুল্লাহ খান আছেন, রামপ্রসাদ বিসমিল আছেন, চন্দ্রশেখর আজাদ আছেন, মাতঙ্গিনী হাজরা আছেন, প্রত্যেকে। কিন্তু বিষয়টা এক, প্রগতিশীলতার পক্ষে যারা, বিজ্ঞান মনস্কতার পক্ষে যারা, সমাজ
করতে হয়। আর আমরা কেন আমাদের শহীদদেরকে স্মরণ করি? কেন আমরা আমাদের শহীদদেরকে ভুলতে চাই না? কেন আমরা আমাদের শহীদদেরকে প্রতিনিয়ত মানুষের কাছে নিয়ে যেতে চাই? কারণ আমাদের লড়াইটা আদর্শগত, আমাদের লড়াইটা মতাদর্শগত, আমাদের লড়াইটা রাজনীতিগত, আমাদের লড়াইটা এই দেশ রাজ্য, শুধুমাত্র দেশ আর রাজ্যের এক টুকরো মাটি, একটা বেড়া জাল, একটা কাটা তার, কয়েকটা বিল্ডিং, কয়েকটা মানুষ শুধু নয়। আমাদের কাছে রাষ্ট্র, আমাদের কাছে দেশ, আমাদের কাছে সমাজ, আমাদের কাছে সভ্যতা মানে খেটে খাওয়া মানুষের দেশ, খেটে খাওয়া মানুষের সভ্যতা, খেটে খাওয়া মানুষের জন্য, তাদের জন্য কাজ করা। তাদের জন্য কাজ করছি বলে বিরাট কিছু করছি তা নয়। এই আদর্শটা আমাদেরকে শেখায়, এই মতাদর্শটা আমাদেরকে শেখাচ্ছে যে যাদের জন্য আমরা লড়াই করছি আসলে আমি তার অংশ, মৃত্যুঞ্জয় সেন তার অংশ। তিনিও গতর খাটিয়ে খেতে চান, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, একটা সুন্দর সমাজ দেখতে চেয়েছিলেন, একটা সুন্দর সভ্যতা, একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন। আর সেই ভবিষ্যতের সামনে যারা বাধা, তাদেরকে যখন চিহ্নিত করতে পেরেছেন, তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। যেমন আজকে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে কাদের বিরুদ্ধে? काদের বিরুদ্ধে? कोई बोलता है कि जब नंदू मुख्यमंत्री थे तब ये लोग प्रधानमंत्री के खिलाफ लड़ाई करते थे कि चीजों का दाम क्यों बढ़ रहा है, और आज नंदू खुद प्रधानमंत्री बन चुके हैं और आज मुख्यमंत्रियों को बोल रहे हैं कि चीजों का दाम क्यों बढ़ रहा है। असल में যুদ্ধ ঘোষণা করেছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের প্রত্যেক দিনে নিজের শরীরে যে ক্যালোরিটা অ্যাবজর্ব করতে হয়, যার জন্য তার ন্যূনতম শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কাজগুলো চলে, তার জন্য তাকে যে খাবার খেতে হয়, আর সেই খাবার তাকে প্রোভাইড করার জন্য যে জিনিসপত্রের দাম থাকা দরকার, কৃষক থেকে শুরু করে রেশনিং সিস্টেম থেকে শুরু করে বিলি বন্টন ব্যবস্থা, তার জন্য পলিসি, তার জন্য বাজেট বরাদ্দ, তার জন্য সরকারের ক্যাবিনেটের মিটিং, তার জন্য সরকারের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতায় আইন পাস করা, এই সব কথা যখন এক জায়গায় মেলে তখন বোঝা যায় যে সরকার আসলে সিস্টেমকে ব্যবহার করে খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধের এক প্রান্তে যদি ওরা দাঁড়িয়ে আছে, তো আরেক প্রান্তে রেড ভলেন্টিয়ার থেকে শুরু করে ছাত্র যুবক লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ ঘোষণা করেছে মমতা ব্যানার্জি। কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? শুধুমাত্র মাতঙ্গিনী হাজরার পদবেশে যে বার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ছেলেমেয়েরা আজকে চাকরির জন্য অনশন করছেন তাদের বিরুদ্ধে না। যাদবপুরে কতজন আছেন, আমাদের সমাবেশে কতজন বসে আছেন, हम लोग नहीं जानते हैं, लेकिन जो अभी इस समय मेरे पास से जो रिक्शा वाला गुजर रहा है, उसका लड़का बच्चा इसी सब का जो भी प्राइमरी और हायर सेकेंडरी स्कूल है उसी स्कूल में पढ़ते हैं, और पूरा देश का डेटा यही बोलते हैं कि 1 लाख से ज्यादा स्कूल आज एक टीचर के बदौलत चल रहा है। क्यों? পশ্চিমবঙ্গে উদাহরণ দেখুন, উচ্চশ্রী কিছুদিন আগে আমাদের এক ছাত্র কংগ্রেস বলছিলেন যে উচ্চশ্রী প্রকল্পতে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে মাস্টারমশাই দিদিমণিরা ট্রান্সফার নিয়ে একটু শহর অভিমুখে বা একটু আসছেন। আচ্ছা, এই আসা যাওয়াতে কোথাও বাধা আছে এই ট্রান্সফার সিস্টেমে? না, কোথাও বাধা নেই। এই ট্রান্সফার সিস্টেম ছিল তো। এই ট্রান্সফার সিস্টেম কেন, কিসের জন্য দরকার? যে স্কুলে মাস্টারমশাই দিদিমণি পড়ান তার স্কুলকে তৈরি করার জন্য, স্কুলের বাচ্চাদেরকে সমাজ গঠনের কারিগর তৈরি করার জন্য তাকে যে কনসেন্ট্রেশন দিতে হয়, তার জন্য ট্রান্সফারের সিস্টেম। তাতে তিনি যাতে শিক্ষা পদ্ধতিতে নিজের সার্ভিসটা, নিজের সর্বোচ্চটা দিতে পারেন তার জন্য। আজ দেখুন, আজ উচ্চশ্রী প্রকল্পতে একটা মাত্র ডাক্তার 90% সার্টিফিকেট ইস্যু করছে, গ্রামের স্কুলগুলো থেকে ছেড়ে এসে আজকে ঘুষের টাকা দিয়ে পা দেয়নি আজকে তাদেরকে শহরতলিতে চলে আসার জন্য। আর সরকার প্রত্যন্ত গ্রামের যে স্কুলগুলো চলছে সেগুলো একটা মাত্র মাস্টারমশাই দিদিমণি বা স্কুলগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে করেছে? ওই মাস্টারমশাই দিদিমণিদের বিরুদ্ধে। আচ্ছা, ওই স্কুলে যে বাচ্চারা পড়ছে তাদের বিরুদ্ধে না, ওই বাচ্চাগুলোর বাপ মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
যারা ঠেলা টেনে, রিক্সা টেনে, জুতো পালিশ করে, রাজমিস্ত্রির কাজ করে, অন্যের দোকানে কাজ করে স্বপ্ন দেখছে যে বাচ্চাটা লেখাপড়া করবে, ভালো করে মানুষ হবে, এসএসসি, পিএসসি, ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হবে। আজকে সেই বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কে আছে ব্যারিকেডের ওদিকে? মমতা ব্যানার্জি নিজে আছে। আর ব্যারিকেডের এদিকে কে আছে? অবশ্যম্ভাবীভাবে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের বহু শিক্ষকরা আছে, আর আমরা রয়েছি। তাই মৃত্যুঞ্জয় সেন আমাদেরকে প্রতি মুহূর্তে শেখায় যে লড়াইটা যখন নীতিগত, লড়াইটা যখন দেশ করায়, তখন এই লড়াই শেষ পর্যন্ত যদি প্রাণ দিতে হয় তো প্রাণ দিতে হবে। প্রত্যেক দিন প্রাণ দিচ্ছে, প্রত্যেক দিন প্রাণ দিচ্ছে। এই প্রাণ দেওয়ার লড়াই, এই আত্মাহুতি দেওয়ার লড়াই, এই লড়াই চলছে। কেন চলছে? এই সরকার, এই দেশ, এই রাজ্য এরকম চেয়েছিলেন নাকি? এরকম চেয়েছিলেন? আর আমরা তো শুনেছি উনি নাকি ল পড়েছেন, উনি নাকি ব্যারিস্টার। আজকে ওনার এমএলএ ঘোষণা করে দিচ্ছেন মঠগোদাতে বাঁকুড়ার যে 16 বছরের মেয়েটা আজকে খুন হয়ে গেল, আজকে পুলিশ আজকে পোস্টমর্টম রিপোর্টে বলছে সে সুইসাইড করেছে। কবে বলছে? মেয়েটা মারা যাওয়ার পর পুলিশ পোস্টমর্টম লাশ কাটার ঘরে নিয়ে যাওয়ার পর, ডাক্তারের সার্টিফিকেট বেরোনোর পর, সেটা কোর্টের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বাড়িতে আসার পর তারপর জানা যাচ্ছে যে সে সুইসাইড করেছে, না সে অন্তঃসত্ত্বা ছিল, না তার রেপ হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর বাঁকুড়ার এমএলএ দুজন, আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের टैक्सेर টাকাতে जो डॉक्टर पोस्टमार्टम करते हैं उसका भी वेतन होता है, और जितना भी इन्वेस्टिगेशन यहाँ का सिस्टम है, सेंटर है, उसका भी पेमेंट हम ही लोगों का टैक्स पेयर का पैसा से होता है। लेकिन ममता बनर्जी और उसका कोई भी पंचायत का, कोई भी ब्लॉक का, तृणमूल का सभापति जो है, उनका जो भी एमएलए है, इन लोगों का ना तो पोस्टमार्टम का रिपोर्ट का जरूरत पड़ रहा है, ना तो इन्वेस्टिगेशन सिस्टम का कोई भी रिपोर्ट का जरूरत पड़ रहा है। ये लोग खुलेआम प्रेस मीट करके बोल रहा है, ममता बनर्जी बोल रही है अरे वो तो অন্তঃসত্ত্বা ছিল, আর এমএলএ বলছে সুইসাইড করেছে। আমরা বলছি লাশ কাটার ঘর, ডাক্তার আর ইনভেস্টিগেশন সিস্টেমে এত টাকা দিয়ে রাখার দরকার নেই। এদের দুটোকে হসপিটালে ঘোরা, এরা রিপোর্ট দিয়ে দেবে, এরা রিপোর্ট দিয়ে দেবে। উনি ল পড়েছেন, পক্সো আইনটাকে ভুলে যাচ্ছেন। আসলে ভুলছেন না, আসলে ভুলিয়ে দিতে চাইছেন। যাদবপুর জ্ঞানে, মানে, শিক্ষায়, দীক্ষায়, চেতনায় উন্নত। আমরা আপনাদের কাছে আবেদন করছি, হ্যাঁ ভয়ের পরিবেশ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে আছে। এই ভয়ের পরিবেশে সেকিনেস আছে, আড়ষ্টতা আছে, নিজের মধ্যে সেগিয়ে থাকার একটা বিচার ভাবনা আছে। কিন্তু আর কতদিন থাকবে? হাসপাতালে মেয়েটা জন্ম নিতে গিয়ে ভুল করেছে। তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, প্রাণের সাথে প্রাণ, মনের সাথে মন মিলতে পারে না। তৃণমূলের সাথে সিপিএম এর কোনো ছেলে মেয়ের কোনো প্রেম হতে পারে না। তাতে কি দোষ আছে? এ তো মনের সাথে মনের মিল, এ তো হৃদয়ের মিল। কিন্তু মিল আছে বলে আমার বাপ তৃণমূলের নেতা বলে আমার কোথাও অধিকার জন্মায় না, আমার বন্ধুদেরকে দিয়ে আমার প্রেমিকাকে ধর্ষণ করিয়ে তার শরীরটাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিই। এই পক্সো আইন, এই আইনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী যখন এই আইনের বিরুদ্ধে কথা বলে, তখন আপনাকে জানতে হবে, আপনাকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। আর আপনি যদি আজ কথা না বলেন, আপনি যদি আজ চুপ করে থাকেন, কালকে দিনটা কতটা অন্ধকারময় হবে তার জন্য কিন্তু দায়ী আপনিও থাকবেন। শুধুমাত্র হাজরা, উন্নয়ন আর কাশ্মীরের কাঠুয়ার দিকে তাকিয়ে থাকলে চলবে না। এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দিন এর থেকে যন্ত্রণার বেশি নয় যে হাসপাতালের ধর্ষিতার মা আজকে যে এফআইআর করেছে, সেই এফআইআরে বাপের নামে সে অভিযোগ করেছে। চিন্তায়, ভাবনায়, কষ্টে, দুঃখে বিধ্বস্ত, বিপর্যস্ত একটি মা কি লিখেছে না লিখেছে, কোথায় টিপ সই দিয়েছে, কারা লিখে দিল এই এফআইআর কপি, কার বিরুদ্ধে করলো, লিখেছে ওর বাপের বিরুদ্ধে, ওর জ্যাঠার বিরুদ্ধে। আর যার বিরুদ্ধে কমপ্লেন করার ছিল তার বিরুদ্ধে কমপ্লেনের পেপারে নেই। সিবিআই হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এতদিন বাপ ছাতি পিঠে বলছিল
कि लगे तो 1 करोड़ रुपए खर्च करेंगे, लेकिन रेपिस्ट लड़का को फिर से गांव में लाएंगे और ज्यादा से ज्यादा लड़कियों को रेप करने के लिए। और पुलिस आज के सही बात से अरेस्ट करेছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে বাপ মেয়ের ধর্ষণ করছে না? করছে তো খবরে প্রকাশিত। মা বাধা দেওয়ার চেষ্টা করেছে, মা বাপকে বুঝিয়েছে, বাপের বন্ধুদেরকে বুঝিয়েছে। পশুগত প্রবৃত্তি বাপের মধ্যে জেগেছে নিজের মেয়েকে ধর্ষণ করার জন্য। এ তো অন্য সম্পর্কের বাইরে, সম্পর্কের মধ্যে যখন এগুলো ভাবি তখন এই রোয়াগুলো দাঁড়িয়ে যায়। আর যখন ঘরের ভেতর ঢুকি তখন চারিদিকটা দেখে ভাবি আমার বাবা, আমার কাকা, আমার কমরেডরা, বাচ্চা রাস্তার কোনো একটা মেয়ে আর কলকাতার রাস্তায় হেঁটে যান, সস্ত্রীক যারা রাতে শুয়ে আছে ফুটপাতে, রাতের বেলা গোটা রাতটা খোলা আকাশে সস্ত্রীক যারা শুয়ে আছে তাদের দিকে যখন তাকায় তখন মনের ভেতরে ভয় হয়, কে দেবে এদেরকে সিকিউরিটি? सरकार, जो सरकार असामाजिक तत्व और जो समाज विरोधी अगर उन लोगों को प्रोटेक्शन देगा सरकार, तो जो लोग सुरक्षा मांग रहे हैं उन लोगों के लिए कौन खड़ा होगा? हर वक्त आप वोट का दरवाजा खटखटाएंगे। सारा যুদ্ধ ঘোষণা করেছে আমার সম্মানের বিরুদ্ধে, আপনার বাড়ি বাচ্চা মেয়েটার সম্মানের বিরুদ্ধে। যখন সরকার সমাজ অপরাধীদেরকে বাঁচায় তখন বুঝে নিতে হয় এই যুদ্ধটা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নয়, শুধুমাত্র চাকরির বিরুদ্ধে নয়, শুধুমাত্র আমাদের মান সম্মানের বিরুদ্ধে নয়, সরকারি সিস্টেমকে এখানে বাদ দেওয়ার বিরুদ্ধে নয়, আসলে গোটা মানব সংস্কৃতি সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দুটো সরকার, একটা বিজেপি, একটা তৃণমূল। তার বিরুদ্ধে লড়াইটা। তাই আমরা আজকে মৃত্যুঞ্জয় সেন্টারকে স্মরণ করছি। আমরা চাই না যে আমাদের আরো কোনো কমরেড কালকে খুন হয়ে যাবে, কিন্তু এ আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য যে সত্যি কথা সাহস করে জোরের সাথে বলতে গেলে সত্য কথাকে প্রতিষ্ঠা করতে হয়, সাহস করে বলতে হয়। তাই আজকের এই সমাবেশে, এই স্মরণ সভাতে যারা উপস্থিত হয়েছে, আমরা আপনাদের কাছে এই প্রজন্মের হয়ে, আগামী প্রজন্মের হয়ে আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, যা চলছে সেটা মোটেও ভালো চলছে না। এ শুধু যদি চাকরির লড়াই হতো, এ যদি শুধুমাত্র কারা কাকে ভোট দিল না দিল এই উন্নত মতাদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই হতো তাহলে অন্য হতো। এই লড়াই তো হাটে গরু ছাগল বেচার লড়াইয়ের মধ্যে পড়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অপরাধ হলো এই পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিক সংস্কৃতিকে এরা নষ্ট করেছে। গায়ের দিকে বলে তাইরা ঠিক হয় না, পিত্ত মানে পিত্তথলি, আর পিত্তথলি থাকলে নাকি লজ্জা হয়, আর পায়রা নাকি লজ্জা থাকে না, ওকে যতই দূরে দাঁড়িয়ে দাও ও মানুষের শরীরে ঘেঁটে এসে থাকতে চায়। আমরা বলছি এরা পায়রা হয়েছে না গরু ছাগল হয়েছে যে তৃণমূলের বিজেপি থেকে বিক্রি হওয়ার জন্য এরা একটা মিনিট ভাবছে না। কেন এরা হাত বদল করছে? কিসের জন্য? কারণ এরা বুঝেছে এই যে এ হাটেও দেশ বেচা যায়, ও হাটেও রাষ্ট্রটাকে বিক্রি করে দেওয়া যায়, এ হাটে দেশকে ভাগ করে দেওয়া যায়, ও হাটে রাষ্ট্রকে ভাগ করে দেওয়া যায়। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ওদের কাছে যা বালিগঞ্জের ক্যান্ডিডেট হয় তাই আসানসোলের ক্যান্ডিডেট হয়। আসানসোলের বাবু সুপ্রিয় যে গালমন্দ করে গেল তৃণমূলকে, যে দাঙ্গার প্রধান মুখ, যাকে গোটা आसनसोल मेने निते पारছে না, जो बाबू सुप्रियो एक गांव को खोज लिया था, जिस गांव में आज भी एक भी पीने का पानी का नल नहीं है, आज वो वहां पर अपना मुंह काला करके पूरा लॉकडाउन में सिर्फ अपना बीवी का बाल बनता हुआ नजर आया। आज वही बाबू सुप्रियो बालीगंज में आकर तृणमूल का टिकट से वो खड़े होते हैं और बोलते हैं कि दीदी मुनिर संगे दामाद झालमुनिर সম্পর্ক। আর বালিগঞ্জে ভোটে তাকে টিকিট পাওয়াতে হয়, কারণ সে বুঝেছে যে আমি বিজেপিতে থেকেও যা কাজ করেছি বা কিছু না করেও এমপি থেকেছি, বালিগঞ্জে এমএলএ থেকেও আমার ওই একই কাজ বা কিছু না করেই থাকা যায়। যুদ্ধটা এর বিরুদ্ধে। তাই ৭-৮ বছর পর গোটা পশ্চিমবঙ্গ আরো একবার ডিওয়াইএফআই অল ইন্ডিয়া কনফারেন্স করার আমরা
যে কাজ, যে দায়িত্ব, সেই দায়িত্ব অর্জন করেছি। হ্যাঁ, আমাদের কাছে এটা গর্ব, আমাদের কাছে এটা আমাদের অহংকার যে আমরা আরো একবার অল ইন্ডিয়া কনফারেন্স আমরা এখানে অনুষ্ঠিত করব, আমরা হোস্ট আমরা করব। কিন্তু এই কাজ করার ক্ষমতা, এই কাজ করার যোগ্যতা আমরা অর্জন করেছি। আপনারা জানেন এই প্রতিকূল পরিস্থিতি, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেই আমরা এই যোগ্যতা, এই দক্ষতা, এই ক্ষমতা আমরা অর্জন করেছি। 27 বছর পর ওটা ভারতবর্ষে 500-550 জন ডেলিগেট আগামী দিনে ডিওয়াইএফআইয়ের ছাত্র যুব আন্দোলনের এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের সম্পদকে রক্ষা করার জন্য এই লড়াই শুরু হবে। नहीं तो वो लोग तो बोल दिए हैं कि हिंदू खतरे में है, और कोई बोल रहा है कि मुसलमान खतरे में है, और हिंदू को जगना चाहिए। जब तक हिंदू सोए हुए थे तब तक पेट्रोल 62 रुपए लीटर मिलता था, जब हिंदू जाग गए तब 120 रुपए लीटर मिल रहा है। যতদিন পর্যন্ত হিন্দু খতরাতে ছিল না, মুসলমানও বিপদে ছিল না, তখন পর্যন্ত রাতের অন্ধকার আমি বেরোতে পারতাম। আর যবে থেকে এরা প্রত্যেককে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য এরা বিরাट अपने कंधे पर ले लिया है, तब से हिंदू भी खतरे में नहीं है, मुसलमान भी खतरे में नहीं है। खतरे में है हिंदू घर का लड़की और मुसलमान का घर का लड़की। আজকে ওরা হিন্দুকে বাঁচানোর জন্য, হিন্দুস্তানকে বাঁচানোর জন্য, হিন্দুত্বকে বাঁচানোর জন্য আজকে ওরা हनुमान चालीसा पढ़ते बोलছেন, আজানের বিরুদ্ধে কথা বলতে बोलছেন। हम लोग हनुमान चालीसा पढ़ रहे हैं, गीता का वंदना कर रहे हैं, और जो लोग हम लोगों को, हिंदू को रक्षा करने के लिए हनुमान चालीसा पढ़ने के लिए मजबूर कर रहे हैं, आज उन्हीं लोगों का बच्चा, उन्हीं नेता लोगों का बच्चा आज विदेश में पढ़ रहा है। আগে ভারতবর্ষে 1 থেকে 10-এর মধ্যে, গোটা দুনিয়াতে 1 থেকে 10-এর মধ্যে ভারতীয়দের নাম যেমন যুক্ত হচ্ছে, তেমনি বিনা রেশন কার্ডে তৃণমূলের, বিজেপির নেতা, মন্ত্রী, কাউন্সিলর, এমএলএ, এমপির পিছন ঘুরে আজকে একটা স্লিপ জোগাড় করে রেশন দোকানে 2 কিলো চালের জন্য লাইন বাড়ছে। এটা আজকে ভারতবর্ষের চরিত্র, এটা আজকে ভারতবর্ষের চিত্র। আজকে 2 টাকা ইনকাম করার জন্য ভাবতে হয়। যাদবপুর থেকে বেরিয়ে, আমি জানি না এই এইচবি বাস স্ট্যান্ডে আপনারা এই চিত্র দেখেন কিনা, একটু কলকাতা থেকে দূরে যান, ওই 6টা থেকে সকাল 8টা, 8:30 পর্যন্ত খুরপি, কড়াই, কোদাল, বেলচা, কাঠ, মাথায় একটা ছাতা, পায়ে একটা হাওয়াই চপ্পল, আর টিফিন ক্যারিতে একটা গরমের দিনে পান্তা ভাত নিয়ে সকাল 6টা থেকে 2.5 ঘন্টা, 8:30 টাইম দিচ্ছেন, এর বাইরে টাইম নেই। এই 2.5 ঘন্টা বসে যাচ্ছে, মালিক আসছে, ঠিকাদাররা আসছে, যদি কাজ দিচ্ছে তো কাজ পাচ্ছে, নইলে 8:30টার পর গ্রামে গিয়ে বাবুর বাড়িতে গিয়ে বলছে বাগানটা পরিষ্কার করে দেবো, না নালিটা পরিষ্কার করে দেবো, না পরদিনের ভাত ঢুকছে কিনা তার ব্যবস্থা করবো। এটা ভারতবর্ষের চরিত্র। 2 টাকা ইনকাম করার জন্য ভাবতে হচ্ছে, আর 2 টাকা ব্যাংকে রাখার পরও ভাবতে হচ্ছে সেই টাকাটা প্রকৃত থাকবে কিনা, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা। আর যখন হিন্দু মুসলমানের কথা বলছে, তখন আগে গোটা দেশটাকে যদি এক রাখতে হয়, গোটা দেশটাকে যদি আমাদেরকে বাঁচাতে হয়, তাই আমরা স্লোগান দিয়েছি যে ধর্ম নিরপেক্ষতাকে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে আর রক্ষা করতে হবে ভারতবর্ষে। আর শুধু ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতাকে না, ডিওয়াইএফআই 1967 বিনানি হল, 68তে আমাদের সম্মেলন, সেদিন থেকে আমাদের স্লোগান 1980, সেদিনকেও আমাদের সম্মেলন যে সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াইএফআই লড়ছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে। আর সংবিধানে সবার কাজের স্বীকৃতি এই সরকারকে দিতে হবে, তার জন্য ডিওয়াইএফআই লড়ছে। इस मांग में कोई नाराजगी है नहीं है, हर कोई चाह रहा है মাতঙ্গিনী হাজরা কাঁদো দেশে, তাও গান্ধী মূর্তি কাঁদো দেশে, পরীক্ষার চাকরির পরীক্ষা দেওয়া শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা চাইছে, আর সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত মূর্তি আর যে কড়াইটা নিয়ে বসে আছে, যে 2.5 ঘন্টা বসে থাকতে যেমন একটা কাজ পাবো কিনা, 8:30 বেজে গেলে আর কাজ হচ্ছে না, সেও বসে আছে যে আমার মেধাটা, আমি তো কত বসে খাটতে চাইছি আর পেট ভরে খেতে চাইছি, এর বাইরে তো আর কোনো আমাদের কোনো দাবি নেই।
তাহলে তখন এই কাজটাকে সিকিউর করতে হবে, তাহলে আগে দেশের সংবিধানটাকে সিকিউর করতে হবে আর কাজের অধিকারকে সুরক্ষিত করতে হবে। তাই আমাদের এই লড়াই লড়তে গিয়ে 43 জনের সাথে সাথে যখন মৃত্যুঞ্জয় সেনরা প্রাণ দিয়েছেন, সুদীপ্ত শান্তু সোরেন, সৈফুদ্দিন, অসংখ্য নাম, তার সাথে যুক্ত হয়েছে মঞ্জুর, তার সাথে যুক্ত হয়েছে আনিস, তার সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ মণ্ডল। আমরা জানি না আগামী দিনে আর কত কোথায় যুক্ত হবে। ওটা ভারতবর্ষের এই সময়কালে কেরলে 4 জন, তামিলনাড়ুতে 1 জন, ত্রিপুরাতে 1 জন, কেউ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, কেউ জাতিগতার বিরুদ্ধে, কেউ আরএসএসের বিরুদ্ধে, কেউ কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়াই করছে, যেখানে যারা প্রতিক্রিয়াশীল শক্তি, যারা আমাদের লড়াইকে ভয় পাচ্ছে, তারা সরাসরি এসে ফোন করছে, তাদের বিরুদ্ধে এই লড়াইটা। তাই তো আমরা নাম দিয়েছি শহীদ মঞ্চ। কতজনের নাম দেব? তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, উত্তরে ওখানে রেখা তামন থেকে শুরু করে কলকাতা রাস্তায় সুদীপ্ত পর্যন্ত কত নাম দেব? যিনি আমাদের এই ডেকোরেশন করতে সুদীপ যারা আছেন তারা বলছেন গোটা কমপ্লেক্স চত্বরে দেওয়াল কম করবে যদি আমরা আমাদের শহীদের নাম লিখি। এটা আমাদের কাছে ভয় পাওয়া না, এটা আমাদের কাছে গর্বের বিষয় যে এত শহীদ হলো আজকে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আরো এগিয়ে যেতে হবে। আর সেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই। আসতে পারবি না 10 তারিখ আনিসের বাড়ি থেকে মিছিল শুরু হবে, 11 তারিখ মইনুল ইসলাম মির্জার বাড়ি থেকে তার মায়ের আশীর্বাদ নিয়ে মিছিল শুরু হবে ত্রিপুরা থেকে, যাটা শুরু হবে কেরল থেকে, যাটা শুরু হবে তামিলনাড়ু থেকে। সব যাটা একসাথে শহীদ ব্রিগেড এসে মিলিত হবে 12ই মে বিকেল 4টায় রানী রাসমণি রোডে। কারা থাকবে? আনিসের বাপ থাকবে, বিদ্যুতের মা থাকবে, মইদুলের ফ্যামিলি থাকবে, অসংখ্য খেটে খাওয়া মানুষ লড়াইয়ে যারা সামনের সারিতে দেখেছে, অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, তারা থাকবে। দোকান কর্মচারী যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন। যারা আগামী প্রজন্ম যারা ভয় পাচ্ছেন, जो लोग ये समझ रहे हैं कि ना এই দেশটাতে রাজ্যটাতে কিছু নেই, তাদের জন্য বলছি যারা যাদবপুরের প্রতিদিন 350 জন করে ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে, প্রতিদিন 350 জন করে এই ভারতবর্ষ ছেড়ে যাচ্ছে, তাদের জন্য ছেড়ে যাচ্ছে এই দেশের এই পলিসি সিস্টেমের জন্য। আমরা আপনাদেরকে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি রেড ভলেন্টিয়ারদেরকে। যখন সরকারি জব করা ছিল তখন রেড ভলেন্টিয়াররা কাজ করেছে। আমরা আহ্বান জানাচ্ছি রেড ভলেন্টিয়ারদের, আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্রাক্তনীদের, যাদের গল্প, যাদের আত্মবলিদান, যাদের ত্যাগ, যাদের রক্ত আমাদের সাদা ঝান্ডাটাতে, আমাদের লাল তারাটাতে প্রত্যেক দিন রাতের বেলা আমাদেরকে তাদের আত্মবলিদানের গল্প শেখায়, শোনায় এবং আরো দৃপ্ত কণ্ঠে, আরো দৃপ্ত পায়ে এই ঝান্ডাটা ধরে আমাদেরকে রাস্তা পার হতে শেখায়। মতাদর্শ অবিচল থেকে আমরা আমাদের প্রাক্তনীদেরকে আহ্বান জানাচ্ছি আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে। আর জিততে গেলে এই সরকারকে আর একটা বার হুঁশিয়ারি দিতে হবে, কারণ এই সমাবেশ বিকেল 4টায় রানী রাসমণি রোড আমাদের কাছে মাইলস্টোন। আমাদেরকে মমতা, মোদী, এদের বন্ধু বান্ধব, সাঙ্গ পাঙ্গ একদম ভগবানপুর এক ব্লকে, ভগবানগোলা এক ব্লকে যে তৃণমূলের ব্লক সভাপতি সে পর্যন্ত, তাকে পর্যন্ত আমরা আমাদের হুঁশিয়ারি দিতে চাইছি। মাঝখানে পার্থ আছে, অনুব্রত আছে, যে খুশি থাক, যারা থাকবে থাক, আমরা এদের প্রত্যেককে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি যে গোটা পশ্চিমবঙ্গের আন্দোলন, গোটা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা মইদুল হয়ে, আনিস হয়ে, বিদ্যুৎ হয়ে, হাততালি হয়ে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সাব ডিভিশনের মহিলাদের হয়ে, নারীদের হয়ে, বাচ্চাদের হয়ে, মেয়েদের হয়ে আজকে রানী রাসমণি রোডে এসেছে। একটাই হুঁশিয়ারি এই সরকারকে, নবান্ন 14 তলা থেকে দেখতে পাই তো দেখে নিন, শহীদের রক্ত আমাদের বুকে, আমাদের পিঠে লেখা আছে। আমরা আপনাদেরকে একটাই স্লোগান আমরা দিতে চাই, একটাই পোস্টার আমরা দেখাতে চাই, হয় সরে যাও নইলে সুধরে যাও। এরা সুধরাতে পারবে না, তাই এদেরকে সরতে হবে। আর এদেরকে সরতে গেলে আমাদেরকে একসাথে এক রাস্তায় নামতে হবে, কারণ বড় যুদ্ধে জিততে গেলে সকলকে সামিল হতে হয়। সকলকে 4টায় 12 তারিখ রানী রাসমণি রোডে সামিল হবার জন্য, যুদ্ধে জয়ী হবার জন্য, সেই যুদ্ধের প্রস্তুতিতে সামিল হবার জন্য আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। আজকের এই সভায় উপস্থিত